স্টোরিটা শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। আমি জানি প্রায় 4 মাস ভিডিও দেওয়ার না কারণে, মানে ভিডিও না দিতে পারার কারণে আমার চ্যানেল অনেকটা ডুবে গেছে, ফ্রিজ হয়ে গেছে অনেকটা। তো তোমরা যে কজন দেখছো, অনেক ভিউ হচ্ছে না, আমার 1K সেটাও হচ্ছে না, 3 দিন করে লেগে যাচ্ছে 1K হতে। আগে একই দিনে 10,000 হয়ে যেত। তো তোমাদেরকে বলছি, যে কজন দেখছো, 300 জন দেখো, অন্তত পক্ষে 250টা লাইক তো ডিজার্ভ করি, বলো করি না? অন্তত পক্ষে একটু লাইক তো করো। এই গরমের মধ্যে ফ্যান বন্ধ করে ভয়েস দিতে হচ্ছে, বুঝতে পারছো? আবার তো এডিটও আছে। আমি ভেবেছিলাম আর আমি আসবো না, আর ভিডিও দেবো না, তোমাদের কথা আমাকে দিতে হচ্ছে। তুমি একটু লাইকটা কেন করছো না বলো? লাইকটা অন্তত করো প্লিজ। আমারও তো কষ্ট হয় নাকি ভয়েস দিতে, প্লিজ একটু লাইক করো। চলো স্টার্ট করা যাক, আর বেশি কিছু বলবো না, ভিডিও বড় হয়ে যাবে। মনের উপর কারোর হাত নেই, মনকে আমি যা বোঝাবো আমার মন তাই বুঝবে। এই স্লোগান দিতে দিতে নিজেকে শান্ত করলো কে? আজ যে ফজরের আজানের সময় উঠেছে, রাতে অ্যালার্ম দিয়ে অবশ্য ঘুমিয়েছিল। দিন যত যাচ্ছে পরীক্ষা ততই কাছে আসছে। যেভাবেই হোক তাকে চান্স পেতেই হবে। প্রথম টার্গেট মেডিকেল, দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়, এজন্য সবসময় পড়তে হচ্ছে তাকে। সবেমাত্র নামাজ পড়তে বসলো তে, তা 7:30 পর্যন্ত পড়াশোনা করেছে। সকালে খালি পেটে বেশিক্ষণ থাকা কষ্টকর, তাছাড়া পড়াশোনা করলে আরো বেশি ক্ষুধা পায়। সে গতকাল সন্ধ্যায় খেয়েছিল, সারাত কিচ্ছু খায়নি, ক্ষুধায় চুচু করছে পেট। দৌড়ে নিচে গেল তে। দৌড় দেখে ভয় পেয়ে গেলেন আয়ু বেগম। উনি রান্নাঘর থেকে ছুটলেন। কি হয়েছে তোর, এভাবে ছুটছিস কেন? আমার খুব ক্ষুধা পাইছে আম্মু, তাড়াতাড়ি খেতে দাও। তুই কখন উঠেছিস? ফজরের সময় উঠেছি, তারপর পড়াশোনা করছি, তাড়াতাড়ি খেতে দাও আমায়। আয়ু বেগম যেন খুশিতে গদগদ হয়ে গেলেন। ওনার মেয়ে পড়াশোনায় মনোযোগ দিচ্ছে, খাওয়া দাওয়াতেও মনোযোগ দিচ্ছে। এটা প্রতিটা মায়ের প্রধান ইচ্ছে। উনি ছুটে গেলেন রান্নাঘরে। তের পছন্দের সব খাবার হাজির করলেন তের সামনে। তে ক্ষুধার তাড়নায় ঝটপট খাবার শেষ করে নিজের রুমে চলে গেল। আজকে তার কোচিং, প্রাইভেট কিচ্ছু নেই। সন্ধ্যায় শুধু শাহরিয়া ভাইয়া পড়াতে আসবেন। সারাদিনে একটা রুটিন করে নিল তে। টার্গেট সেট করে পড়াশোনা করলে পড়াশোনা তাড়াতাড়ি এগোয়। এদিকে 8টার পর বাড়ির সবাই খেতে বসেছে। জাঙ্কুক একেবারে রেডি হয়ে নেমেছে। চেয়ার টেনে বসতে বসতে নজর পড়ে সামনে চেয়ারটা ফাঁকা। নিষ্পলক তাকিয়ে কয়েক সেকেন্ড স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করে। পার্ক বেগম জিজ্ঞাসা করে উঠলেন, তে কোথায়, ওঠেনি এখনো? আয়ু বেগম প্রফুল্ল মেজাজে উত্তর দিলেন, ও নাকি সেই ভোরবেলা উঠেছে, পড়তে পড়তে ক্ষুধা লাগছে, তাই কিছুক্ষণ আগে খেয়ে গেল। কেউ না যেন শীতল কণ্ঠে প্রশ্ন করলেন, শাহরিয়ার কি গতকাল এসেছিল? আয়ু বেগম পুনরায় উত্তর দিলেন, গতকাল আসেনি তো ভাইজান, তে অনেকক্ষণ অপেক্ষা করছিল। কেউ একজন স্বাভাবিক কণ্ঠে বললেন, হয়তো কোনো সমস্যা, আজ আসবে নিশ্চয়ই। কেউ আর কোনো কথা বলল না, চুপচাপ খাওয়াতে ব্যস্ত সকলে। কিছুক্ষণ পর খাওয়া শেষে উঠে গেলেন বাড়ির বড় কর্তা। তার সাথে সাথে ছোট কর্তাও বেরিয়ে পড়লেন। বসে আছে বাকি 4 ভাই বোন। বেঞ্চে একাই খুনসুটি করে খাওয়াতে ব্যস্ত। সুগা হঠাৎ জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোমার কি কিছু হয়েছে? জাঙ্কুক নড়ে চড়ে বসেছে, মুখ গোমড়া করে উত্তর দিল, না কিছু হয়নি। সুগা আর কথা বাড়ায়নি, চুপচাপ নিজের খাওয়া শেষ করলো। এদিকে নিজের খাবার শেষ করে ফ্রেশ হয়ে জাঙ্কুক অফিসে চলে গেল। বাকিরাও নিজেদের কাজে ব্যস্ত হলো। সারাদিন ব্যস্ততা শেষে সকলে বাড়ি ফিরল না কেবলমাত্র জাঙ্কুক। আগামী মাস থেকে জাঙ্কুকের নতুন কোম্পানি শুরু হবে, সেই কাজেই ব্যস্ত সে। সারাদিন বাবার কোম্পানির কাজ সামনে সন্ধ্যার পরে এসে দেখতে হয় তার অফিসের কাজকর্ম কেমন চলছে। সাথে তার আরো 2 জন বন্ধু আছে, একজন ইউনহো ও আরেকজন ইয়নজন। জাঙ্কুকের পরেই তাদের বস জাঙ্কুকের অবর্তমানে তারাই সামলাবে কোম্পানি। কয়েক বছর যাবত জাঙ্কুকের সাথে প্ল্যান করে রেখেছিল, আর সেটারই পূর্ণতা পেতে চলেছে আজ।
এদিকে গতকালের ন্যায় আজও পরের রুমে অপেক্ষা করছে তে, কিন্তু শাহরিয়া ভাই আসার কোনো খবরই নেই। এই পৃথিবীতে কারোর জন্য অপেক্ষা করা হলো সবচেয়ে কষ্টের কাজ। এটা তে অভিমত। তাই রাগে রাগে ফুঁসতে ফুঁসতে বড় আব্বুর কাছে গিয়ে দাঁড়ালো। কিম নামজুন সোফায় বসে কফি খেতে খেতে টিভি দেখছিলেন। তে জিজ্ঞাসা চোখে তাকালো বড় আব্বুর দিকে, তারপর আস্তে করে বলল, ভাইয়া কি পড়াতে আসবেন না? কিম নামজুন মনোযোগ সরালো টিভির দিক থেকে, এক পলক তাকালো তের দিকে, তারপর পকেট থেকে ফোন বের করে ডায়াল করলো শাহরিয়ার নাম্বারে। প্রথমবারই রিসিভ হলো না, দ্বিতীয়বার রিসিভ হলো। কিম নামজুন বললেন, তুমি আসছো না কেন, পড়াবে না আর? শাহরিয়ার শীতল কণ্ঠে উত্তর দিল, আঙ্কেল আমার জন্য বাসাটা দূরে হয়ে যায়, সময় মেনটেন করাও একটু সমস্যা, তাই আমি আর আসতে পারবো না, সরি। কিম নামজুন বললেন, তাহলে তুমি এই কথাটা প্রথম দিনে জানাতে পারতে। এর গম্ভীর কণ্ঠে উত্তর দিল, একটু অসুস্থ ছিলাম আঙ্কেল, হাসপাতাল থেকে আজই ফিরেছি, আপনাকে সময় করে ফোন করে দিতাম আমি। কি হয়েছেটা কি তোমার? তেমন কিছু না, হালকা ব্যথা পেয়েছি, দোয়া করবেন আঙ্কেল। আল্লাহ হাফেজ। সাবধানে থেকো, আল্লাহ হাফেজ। কিম নামজুন দেখে জানালেন যে শাহরিয়া আর পড়াতে পারবেন না। তে কি করবে বুঝতে পারলো না, সেখানে ঠাই দাঁড়িয়ে রইল সোফার পাশে। ওখানে শিহরিয়া নাম ছিল সুগা, মানে তের ভাই। তের কাছে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, এখানে দাঁড়িয়ে আছিস কেন? তে মাথা নিচু করে পাতলা অধর নড়াচড়ে বলে, শাহরিয়া ভাইয়া আর পড়াবেন না আমায়। তাদের মন খারাপ করার কি আছে, মানুষের সমস্যা থাকতেই পারে। তে চোখ তুলে তাকালো তার ভাইয়ের পানে। সুগা বড় আব্বুর দিকে তাকিয়ে পুনরায় বলল, আমার একজন পরিচিত আপু আছে, উনি ভালো পড়ান জানি, জানি, আপনি অনুমতি দিলে আমি কথা বলে দেখব। কিম নামজুন সুগা বিলাইয়ের দিকে, এই কি বলছি, সবসময় সুগাকে বিলাই বলে বলে অভ্যাস হয়ে গেছে, এখানেও বিলাই বলে ফেলতেছি। কিম নামজুন সুগার দিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। হয়তো মনে মনে ভাবলেন, যে ছেলে জীবনে পড়াশোনা করে না সেই ছেলে আবার বোনের জন্য টিউটর খুঁজছে। বা মুখ ফুটে বললেন, দেখো তোমার মতো গর্ধব যেন না হয়। সুগা হাসি মুখে বলল আবার, এক দুই দিন পড়ার পর তে যদি মনে হয় যে আর পড়বে না, তাহলে আর পড়ার দরকার নেই। আমি যদি বলে যে না আমার টিচার ঠিক আছে, টিউটর ঠিক আছে, তাহলে এটাই ফিক্স করব। কিম নামজুন এবার যেন স্বস্তি পেলেন, সহজভাবেই বললেন, ঠিক আছে, কালকে আসতে বলো তাহলে। সুগার কথা না বাড়িয়ে চুপচাপ বের হয়ে গেল বাসা থেকে। তে নিজের মতো বই খাতা নিয়ে রুমে চলে গেল। আজ মঙ্গলবার। তে রেডি হয়ে একেবারে নিচে নামলো। ক্লাসের টাইম 30 মিনিট এগিয়ে দিয়েছে, তাই তাড়াতাড়ি যেতে হবে। খাবার টেবিলে বসে তাড়াহুড়োয় খাবার খাচ্ছে তে। সামনে চেয়ার ফাঁকা, এটাই যেন তে স্বস্তি কাজ করছে। রবিবারে ধমক খাওয়ার পর থেকে তে ইচ্ছে করছে না জাংকুকের সামনে যেতে। জাংকুকের থেকে সেই রবিবার থেকেই দূরত্ব চলছে তার। এদিকে জাংকুক 8টার দিকে না খেয়ে অফিসে চলে গেছে। নিজের অফিসে কাজ শেষ করে তারপর বাবার অফিসে যাবে। তেও খাওয়া দাওয়া শেষ করে কোচিং এর উদ্দেশ্যে রওনা দিল। দুইটাই তে কোচিং থেকে এসে ফ্রেশ হয়ে খেতে বসেছে। 2 লোকমা ভাত মুখে তুলতেই কারো পায়ের শব্দে ফিরে তাকাইতে জাংকুক ভাই খাবারের টেবিলের দিকে আসছে। তের গলায় খাবার আটকে যায়, গিলতেও পারছে না মেয়েটা। কোনো রকমে পানি দিয়ে খাবারটা গিলল। এদিকে জাংকুক বেসিন থেকে হাত ধুয়ে এসে মামনিকে বলল খাবার দিতে। বসলো গিয়ে তের বিপরীতে রাখা চেয়ারটাতে। তের চিবুক নামলো গলায়, দৃষ্টি তার প্লেটের দিকে। মনে মনে আল্লাহ করছে মেয়েটা। হাত পাওয়ারি কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। দুই দিন পালিয়ে থেকেও লাভ হলো না। বারবার কানে বাজছে রবিবারের সেই কথাটা। এমন থাপ্পড় দিব যে 1 মাসেও দাগ যাবে না। কেই বা চাই স্বেচ্ছায় মার খেতে। কোনো রকমে খেয়ে সরে পড়লেই বাঁচে সে। খাওয়ার গতি বাড়ালো। নাকে মুখে খাবার ঢুকাচ্ছে, মানে খাবার এত তাড়া যে নাকে মুখে খাবার গিলছে। জাঙ্গু ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো তের দিকে। গম্ভীর গলায় কপাল কুঁচকে বলল, কি হয়েছেটা কি তোর? তোর নিঃশ্বাস আটকে আছে, গলা শুকিয়ে কাঠ।
তীব্র হলো, এই জন্য কথা বের হচ্ছে না মুখ দিয়ে। কিন্তু আজ তাকে বলতে হবে, হিটলারের মুখোমুখি হতে হবে তাকে। নিজেকে নিজে সাহস দিল, তের সরল স্বীকারোক্তি, কিছু হয়নি আমার। জাঙ্গো কিছু বলতে গিয়েও গিলে ফেললো কথাটা। এর মধ্যে আয়ু বেগম জাঙ্কুকের খাবার নিয়ে এসেছে। জাঙ্কু খাওয়াতে মনোযোগ দিলেন। আয়ু বেগম জাঙ্কুকের উদ্দেশ্যে বললেন, সকালে কিছু খেয়েছিলি বাবা? জাঙ্কুক সুরভার কণ্ঠে উত্তর দিল, খাইনি। আয়ু বেগম কিছুটা চিন্তিত কণ্ঠে বললেন, সকালে খেয়ে গেলে পারতিস, একটু দেরি হলে না হয় হতো। জাঙ্কুক কোনো উত্তর দিল না। তে মনে মনে ভাবছে, আমায় যে হুমকি দেয় ঠিক মতো খেতে হবে। সে নিজে যখন না খেয়ে থাকে, তখন তাকে কেউ ধমক দেয় না কেন? সব দোষে তেল, থাকবোই না এই বাড়িতে আমি। উঠতে চাই টেবিল থেকে, তৎক্ষণাৎ হঠাৎ করে চোখ পড়লো জাঙ্কুক ভাইয়ের দিকে। জাঙ্কুক মাথা নিচু করে কাঁদছে। এখন উঠতে গেলে নিশ্চয়ই ধমক দেবে, কে জানে আবার থাপ্পড়ি মারে কিনা। এসব ভেবে তে আবার বসে দ্রুত গতিতে খাওয়া শুরু করে। জাঙ্কুক ভাইয়ের আগে এক প্রকার চিৎকার করে উঠলেন, একটা থাপ্পড় দিব তোকে, এভাবে খাচ্ছিস কেন? তাই থমকে গেল ধমক খেয়ে। চোখ টলটল করছে তার, মুখের ভাতগুলো কোনো মতে গিলতে। মনে মনে ভাবলো, আমাকে থাপ্পড় দেওয়ার এত ইচ্ছে আপনার? জাঙ্কুকের থাপ্পড়ের ভয় 2 দিন যাবৎ খাবার টেবিলে সবার সাথে খাবার খায় না মেয়েটা। কে জানতো এই দুপুরবেলা জাঙ্কুক অফিস থেকে বাসায় চলে আসবে? জানলে হয়তো আগেই খেয়ে নিত, না হয় জাঙ্কুক ভাইয়ের খাওয়ার পর খেতে আসতো। কেন এই মানুষটা তার সামনে আসে, কেন না এত রাগ দেখায়, ভেবে পাই না তে। হঠাৎ মনে পড়ে যায় ঘুম থেকে উঠে বলা স্লোগানটা, মনের উপর কারো হাত নেই, তে ভয় পাবে না জাঙ্কুককে আর। তারপর স্বাভাবিকভাবে প্লেটের ভাতগুলো, আমার হাসি পাচ্ছে রীতিমতো তের কাণ্ড দেখে, মেঘের কাণ্ড দেখে। স্টোরিটা যেহেতু মেঘ আর আবিরকে নিয়ে, আমি বারবার হয়তো বা আবির জাঙ্কুকের জায়গায় আবির অথবা তের জায়গায় মেঘ বলে ফেলছি, তোমরা একটু প্লিজ মানিয়ে নিও, ঠিক আছে? কারণ আমি যেহেতু লিরিক্স দেখে পড়ছি, ওই জন্য আমার একটু ভুল হতে পারে। তারপর স্বাভাবিকভাবে প্লেটের ভাতগুলো শেষ করে হাত ধুয়ে সিঁড়ি দিয়ে যেতে নেয়। সোফার কাছে পর্যন্ত যেতেই মেন্সের গায়ে দৌড়ে এসে চাপড়ে ধরে তেকে। আকস্মিক ঘটনায় কিছুটা ঘাবড়ে গেল তে। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, কি হয়েছে কি তোদের? মেন্সি ফিসফিস করে তেকে বলল, আপু প্লিজ জাঙ্কুক ভাইয়াকে বলো না আমাদের নিয়ে বাইকে করে ঘুরতে যেতে, কখনো বাইকে উঠি না আমরা, প্লিজ বলবা। তে কোনো কিছু না ভেবেই বলল, আমি বলতে পারবো না। তাই বলল, প্লিজ 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 আপু প্লিজ বলো না, আমরা বলার সাহস পাচ্ছি না, প্লিজ তুমি একটু বলো না প্লিজ। তা আবারও গম্ভীর কণ্ঠে জবাব দিল, আমি পারবো না বলতে, তোদের ঘুরতে ইচ্ছা তোরা বল। মনে মনে ভাবছে, তো তোরা সুখে আছিস, আমাকে তো উঠতে বসতে মারার হুমকি দিচ্ছে। আমি এবার এটা বললে নিশ্চিত থাপ্পড়টা আমাকে এখনই দেবে। জাঙ্কুকের খাওয়া শেষ, এদিকে আসতে দেখে তে চাইলো সে তাড়াতাড়ি রুমে চলে যাবে, কিন্তু অন্যদিকে কাই আর নেন্সি আরো করুণ স্বরে বলল, প্লিজ তুমি একটু বলো না তে আপি প্লিজ। এবার তে রেগে কটমট করে বলল, আমি বললাম তো পারবো না। কাই আর নেন্সি চুপ হয়ে গেল। তে আর এক মুহূর্ত দাঁড়ালো না, সিঁড়ি দিয়ে ওঠাই ব্যস্ত। জাঙ্কুক বিষয়টা লক্ষ্য করেছে। জাঙ্কুক কাইকে জিজ্ঞাসা করে, কাকে কি বলতে বলছিস ওকে? নেন্সি শ্বাস টেনে সাহস নিয়ে বলল, ভাইয়া আমাদের আপনার বাইকে ঘোরাবেন প্লিজ। তে সিঁড়িতে উঠতে উঠতে ফিসফিস করে বলছে, হিটলার নেবে বাইকে তোদের, সে ঘুরে বালি। জাঙ্কুক কণ্ঠ 3 গুণ ভারী করে উত্তর দিল, আমার বাইকে আমি কাউকে উঠাবো না, কিছুদিন পর সুগাকে বাইক কিনে দিব, তখন ও তোদের নিয়ে ঘুরবে। কাই সহসা প্রশ্ন করে বসলো, তুমি সুগা ভাইয়াকে নিয়ে ঘুরো বাইকে করে? জাঙ্কুক এবার স্বাভাবিক কণ্ঠেই বলল, এখনো সুগা আমার বাইকে ওঠেনি, তবে ভবিষ্যতে উঠতে পারে, ওর সাথে তোদের কি সম্পর্ক? নেন্সির গায়ে বোবা হয়ে রইল। এর কথা ফলে যাওয়াতে নিজেদের নিয়ে
গর্ব করতে করতে রুমের দিকে যাচ্ছে তারা। ভাবছে দুই ভাইয়ের গলায় গলায় সম্পর্ক, অথচ বাইকে ওঠার পারমিশন নেই, পারমিশনই দেয়নি। সহসা অভিব্যক্তি পাল্টালো মুখের, বিড়বিড় করে বলল, হিটলারের থেকে ভালো আর কি আশা করা যায়। রুমে গিয়ে শুধু শুয়ে পড়ল তে, ফোনটা হাতে নিল। এই 2-3 দিনে একবারের জন্য ফেসবুকে ঢুকেনি সে। মন খারাপ কাটাতে ঢুকলো ফেসবুকে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর একটা পোস্ট সামনে আসছে। একদিন আগে জাঙ্কুক ভাই ফেসবুকে একটা অসম্ভব সুন্দর ছবি আপলোড দিয়েছে, সাথে ছোট একটা ক্যাপশন লিখেছে, শূন্যতা আমায় ঘিরে আছে আর আমি ঘিরে আছি মোহে। ছবিটা দেখে যতটা না খুশি হলো, তার থেকে বেশি চিন্তিত হলো ক্যাপশনে কি বুঝেছে উনি তা ভাবতে ব্যস্ততে। সে ক্যাপশন বোঝার চেষ্টায় মগ্ন হলো। উনি কি সত্যি তার মানে কারোর সাথে রিলেশনে আছেন? তৎক্ষণাৎ উত্তর আসলো মনের ভেতর থেকে, উনি প্রেম করলে তোর কি? তোরে যে উঠতে বসতে থাপ্পড় দেওয়ার ভয় দেখাই, তোর লজ্জা করে না এই হিটলারকে নিয়ে ভাবতে? সঙ্গে সঙ্গে ডাটা অফ করে ফোন রেখে দিল তে। সত্যিই তো, সে তো জাঙ্কুক ভাইয়ের উপর রেগে আছে, তাহলে আবার জাঙ্কুক ভাইকে নিয়ে ভাবছে কেন এত? এদিকে জাঙ্কুক ভাই রুমে এসে 5-10 মিনিট রেস্ট নিয়ে নিজের ল্যাপটপে কিছু কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়েছে। সন্ধ্যায় তার নতুন টিউটর এসেছে। বয়স এত বেশি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স পড়াশোনা করছে। এবার 3য় বর্ষে আছেন। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী, গোলগাল চেহারা, বোরকা পরে হিজাব পরে এসেছেন। গুছিয়ে কথা বলেন সুন্দর করে বুঝিয়ে পড়িয়েছেন তেকে। তে যেন পড়ার থেকেও বেশি মুগ্ধ হয়েছে ওনার কথার স্টাইলে। ওনার নাম জিসু। তের ওনাকে এতই ভালো লেগেছে যে 2 দিন পড়া পর্যন্ত অপেক্ষা করতে পারল না। জিসু আপু চলে যাওয়ার সাথে সাথেই ছুটে গেলেন বড় আব্বুর কাছে, জানালেন ওনার কাছেই পড়বে সে। কিবরামজান যেন কিছুটা নিশ্চিন্ত হলেন। তারপর তেকে বললেন, কখনো যদি মনে হয় তোমার পড়ার ঘাটতি হচ্ছে, তাহলে আমি নতুন টিউটর আনবো, তুমি চিন্তা করো না, পড়াশোনায় মনোযোগ দাও। ঠিক আছে বলে নিজের রুমে চলে গেল। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করলো, কিন্তু জাঙ্কুক নেই। ইদানিং জাঙ্কুক অফিস শেষ করে নিজের নতুন অফিসে চলে যায়। ওখানে সব গোছানো প্ল্যানিং করা, এসব নিয়ে ব্যস্ত থাকে। ওখানে ধরবে কি সব বলছি আমি, ওখানে সব গোছানো প্ল্যানিং করা সবকিছু নিয়ে ব্যস্ত থাকে। রাত 11টার আগে বাড়ি ফিরে না, কেউ অপেক্ষাও করে না তার জন্য, কারণ জাঙ্কুকের করা নির্দেশ, আমার জন্য তো অপেক্ষা করলে আমি আর ফিরবই না। সেই থেকে মা, মামনি, কাকিয়া সবাই ঘুমিয়ে পড়ে। জাঙ্কুক 11টার পরে সে ফ্রেশ হয়ে নিজের মতো খায়। কেটে গেল আরো 2 দিন, দেখা হলো না তে আর জাঙ্কুকে। সকালে জাঙ্কুক খেতে আসলেও তে আগে খেয়ে পালায়। সে জাঙ্কুক ভাইয়ের মুখোমুখি হতেই চায় না। তে ছোটবেলা থেকেই খুবই আবেগী আর জেদি, অল্পতেই কান্না করা তার স্বভাব, আর কোনো বিষয়ে জেদ করলে তো সহজে কাটে না। যেমন সামান্য কয়েকটা থাপ্পড়ের জন্য জাঙ্কুক ভাইয়ের সাথে 9 বছরের উপরে সে কথা বলেনি একটিবার। জাঙ্কুক কি অবস্থা, সরি জাঙ্কুক ভাই দেশে আসছে, ধুর ব্যাং, আমি আর ভয়েস দেবই না, এমন হলে হয়। জাঙ্কুক ভাই দেশে আসাতে মনে অন্যরকম অনুভূতি জন্মানো শুরু করেছিল সবেমাত্র, কিন্তু জাঙ্কুক ভাইয়ের হুমকিতে অনুভূতিগুলো চাপা পড়ে যাচ্ছে। তে নিজেই যেন অনুভূতিগুলোকে চাপা দিয়ে মেরে ফেলতে ব্যস্ত। কথায় আছে, চোখের আড়াল হয়ে গেলে মনের আড়াল হতে সময় লাগে না। এই জন্যই তে সর্বোচ্চ চেষ্টা করছে যেন জাঙ্কুক ভাইয়ের সামনে সে না পড়ে। সবাই টেবিলে বসার আগে সে খেয়ে নিজের রুমে চলে যায়। জাঙ্কুক ভাই অফিস চলে গেলে বা সে কোচিং এর জন্য বের হয়। দুপুরে জাঙ্কুক ভাই থাকে না, একটু রিল্যাক্সে খেতে পারে। রাতে জিসু আপু পড়িয়ে যায় 7টা 7:30 নাগাদ, তখনই খেয়ে রুমে চলে আসে। তখন তার জাঙ্কুক ভাই ফিরে না, দেখা হবে কিভাবে। সেই রবিবার থেকে তে পালিয়ে বেড়াচ্ছে। আজ বৃহস্পতিবার রাত। তে নিজের পড়া শেষ করে শুয়ে মোবাইলটা হাতে নিয়েছে। জাঙ্কুক ভাইয়ের কথা খুব মনে পড়ছে তার, তাই জাঙ্কুক ভাইয়ের আইডিতে ঢুকলো।
কিন্তু কোনো আপলোড নেই। মনের ভেতরটা কেমন জানি মোচড় মোচড় দিল তে। মঙ্গলবার দুপুরে আমাকে আকৃষ্ট করে নেওয়ার জন্য যাবে না এটাই ভাবছে তে। বুকে সাহস নিয়ে দু কদম এগিয়েছে তে। একটু উকি দিয়ে দেখলো ছাদের দিকে, ছাদের গেট খোলা। এটা দেখে মনে সাহস পেল মেয়েটা। তেনারা গান গাইলে গেট খোলার কি দরকার। তারপর আল্লাহ আল্লাহ করতে করতে এগোচ্ছে তে। গেটের কাছে এসে বুকে হাত দিয়ে উকি দিল ছাদের দিকে। ছাদের এক কর্নারে নজর পড়লো, চেয়ারের উপর হেলান দিয়ে বসে আছে কেউ একজন। চাঁদের উপর থেকে মেঘ সরে যেতে স্পষ্ট বোঝা গেল এটা জাঙ্কুক ভাই। তে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লো। এই রাতে জাঙ্কুক ভাই ছাদে কি করেন কৌতূহল হলো তের। আগে কি গান গেয়েছে সেটাতে বুঝতে পারেনি, নিচ থেকে শুধু সুরটাই শুনেছে। এখন জাঙ্কুক ভাই নীরব। কয়েক মুহূর্ত পর জাঙ্কুক ভাই আবারও গান শুরু করলো। ছোট্ট বুকে মেঘ জমিয়ে কাঁদে কাঁদিস পাখি, ছোট্ট বুকে মেঘ জমিয়ে কাঁদে কাঁদিস পাখি, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামাই রাখি, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামাই রাখি। ছোট্ট তোর ওমের রানাই না খুঁজতে দেবি কি, ছোট্ট তোর ওমের রানাই নাম খুঁজতে দেবি কি, বুকের ভেতর ঘুলঘুলিতে একলা পাখি হবি, তুই বুকের ভেতর ঘুলঘুলিতে একলা পাখি হবি। এই উদ্বিগ্ন নয়নে তাকিয়ে আছেন জাঙ্কুক ভাইয়ের দিকে। ছেলেদের গান শিখতে হয় না, তারা খালি গলায় গান গাইলেও যেন অসম্ভব সুন্দর লাগে। মুগ্ধ নয়নে জাঙ্কুক ভাইয়ের গান শুনছে। জাঙ্কুক ভাই একই লিরিক্স বারবার গাওয়াতে মনোযোগ দিল তে। নিজেকে নিজে প্রশ্ন করলো তে, এই গান কাকে উদ্দেশ্য করে গাইছে উনি? আমাকে নিয়ে নয় তো? এটাকে বলতে মুখে হাসি ফুটে উঠলো তে। তৎক্ষণাৎ মনে হলো উনি আমাকে নিয়ে কেন এই গান গাইবেন? আমি কে? সুগা ভাই তো সেদিন বললো জাঙ্কুক ভাইয়ের জীবনে কেউ না কেউ আছে, তাহলে তার কথা ভেবে গান গাইছে। সঙ্গে সঙ্গে হাসি গায়েব হয়ে গেল তে। নিবদ্ধ আঁখিতে তাকিয়ে আছে সে। বুকের বাঁ পাশে হালকা ব্যথা অনুভব হলো। ওনার মনে সত্যি অনেক দুঃখ। না হয় এমন গান কেনই বা গাইবে কেউ? এর মধ্যে জাঙ্কুক ভাইয়ের গান থেমে গেল। কিছুক্ষণ নীরব থেকে পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে ধরলো। আগুন দিয়ে জ্বালালো সেই সিগারেট। এদিকে তের মা মিস করছিল এতক্ষণ যাকে দেখার জন্য উদ্বেগ ছিল। তার খোঁজে এসে এরকম একটা দৃশ্য দেখবে সে তো কল্পনাও করেনি। অষ্টাদশী মনটা নির্মমভাবে হত্যা করেছে জাঙ্কুক ভাই। অষ্টাদশীর মনে আর বসন্তের ফুলের মতো ফুটবে না। জাঙ্কুক ভাই প্রতি খুব রাগ হলো তের। রাগের সাথে কান্নার মাত্রাও বাড়তে লাগলো। ছাদের দরজার কাছে বসে ফুঁপে কাঁদতে লাগলো তে। নিজেকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষায় খুঁজে পাচ্ছে না অষ্টাদশী। আচমকা জাঙ্কুক ভাই হাজির হলো তের সামনে। তে তখনও কান্না করতে ব্যস্ত। জাঙ্কুক ভাই গভীর কণ্ঠে শুধালো, এখানে কি করছিস তুই? তো আজকের পার্টটা এই পর্যন্ত। তোমরা একটু লাইক করো, বুঝলে? বোঝোই তো কষ্টটা। ডাবারদের যে কত কষ্ট করে এই 25 মিনিটের ভিডিও তোমার এডিট করতে কত সময় লাগে জানো? মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা, ভয়েস দিতে 1 ঘন্টা লাগে, আর এডিট করতে 1.5 ঘন্টা। ভাবতে পারছো? প্লিজ একটু অন্তত লাইক করো। আর আমি পরশুদিন লাইভে এসেছিলাম, অনেকে গান গাইতে বলেছিল ভিডিওতে, নেক্সট ভিডিওতে। তো তোমাদের জন্য এই গানটা। মেরা हर बारी सुनने को बेकरार है, कहो ना प्यार है, कहो ना प्यार है, हाँ तुमसे प्यार है, हाँ तुमसे प्यार है। अरे बोलो बोलो, कहो ना तुमसे प्यार है। আমাকে বলো তোমরা আমাকে ভালোবাসো কিনা। তো চলো, ইচ্ছা তোমাদের জন্য।